ধন্যবাদ। এখন আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রথমেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন। আমাদের নেতৃবৃন্দ এক এক করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রথমে বিমান বসু, কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড সূর্যকান্ত মিশ্র, কমরেড নীলোৎপল বসু, কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, অনেকেই এখানে এসেছেন আজকে, জায়গার একটু সংকুলান অসুবিধে। আর যারা যারা শ্রদ্ধা নিবেদন করতে চান তারা এক এক করে ওইখানে তাদের পুষ্পস্তবক বা যা এনেছেন তারা শ্রদ্ধা জানাতে পারেন। বলেছি নীলুদা, তুমি গেছিলে? তুমি যাওনি? বললাম যে আসবে, থাকলে আবার তো গান করবে। আমার থেকে বলে দিন বলে দিচ্ছি। নীলু নীলুদা, নীলু জায়গা খোলা আছে, জায়গা আছে। আপনি এটা বসুন। কমরেডস, আমরা স্মরণ অনুষ্ঠানের কাজ শুরু করব। আজকের এই স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য কমরেড মোহাম্মদ সেলিম। আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী গত বছর 8ই আগস্টে সকাল 8টার সময় প্রয়াত হন। আমরা তার একদিন পর 9ই আগস্ট ঠিক এই সময়টায় এই মুজাফফর আহমেদ
ভবন থেকে তার শেষ যাত্রা শুরু করি। এনআরএস হাসপাতালে তার দেহদান হয়। আমাদের আমি প্রথমে অনুরোধ করব অনুষ্ঠানের শুরুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। বসুন। উপরে বসে একদম নিচে স্থান সংকলন হচ্ছে না, এখানে একটা জায়গা আছে, আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করবো এখানে বসে যেতে পারেন, শ্রমিকও চলে আসতে পারে এখানে। আমি প্রথমেই বিমানদারকে অনুরোধ করব, আমরা সংক্ষিপ্ত পরিসরে এই অনুষ্ঠান করছি, স্মৃতিচারণ করতে গিয়ে দু একটি কথা বলার জন্য। আপনি ওখান থেকে বসে বলবেন, তো এখানে মাইক দিয়ে দিচ্ছি আমি। সামনে এগিয়েও না। বন্ধুগণ, আপনারা শুনলেন কমরেড উজ্জ্বল ভট্টাচার্য মুসলিমদের মাইকটা দেখতে পেলাম। কমরেডগণ, বন্ধুগণ, আপনারা শুনলেন কমরেড উজ্জ্বল ভট্টাচার্যের আজকে 1 বছর হলো আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং তার যে কার্যকলাপ সেটা একটা বিস্তৃত ইতিহাস। আমি তাতে অংশগ্রহণ করতে চাইছি না, কিন্তু তিনি একজন কমিউনিস্ট হিসাবে তার উপর যখন যে দায়িত্ব পড়তেছে তা যোগ্যতার সঙ্গে পালন করার তিনি চেষ্টা করেছেন। তার শুরু হয়েছিল আমাদের রাজ্যে যুবকদের সংগঠিত করার কাজে মধ্য দিয়ে, এবং সেই কাজ করতে করতে গণতান্ত্রিক যুব ফেডারেশনের জন্ম হয় এবং তার প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক ছিলেন। তারপর ইতিহাস একটু ভিন্ন প্রকৃতির। তা হচ্ছে গণ আন্দোলনের পরিসরে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং গণ আন্দোলনকে বিকশিত করার জন্য জীবনে বেশি সময় ব্যয় করেছেন। এবং গণ আন্দোলনের একটা পর্বে বামফ্রন্ট সরকার যখন গড়ে ওঠে তখন তার মন্ত্রিসভার সদস্য হন। প্রথম তথ্য, সেটা এখন অনেকে ভুলে গেছে, ওটা তথ্য এবং সংস্কৃতি দপ্তর ছিল না, ওটা ছিল যে পাবলিক রিলেশন, তথ্য জনসংযোগ।
তথ্য ও জনসংযোগ দপ্তর, দপ্তরের নাম পরিবর্তন হয়, তার মন্ত্রী হন, পরে অন্যান্য দপ্তরের মন্ত্রী হয়েছেন এবং সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন। সে দায়িত্ব, যখন যা দায়িত্ব পার্টির থেকে দেওয়া হয়েছে তা কিন্তু তিনি পালন করেছেন। যেটা এখনকার প্রজন্মের বা এখন যারা দায়িত্ব নিয়ে কমিউনিস্ট পার্টি করছেন তাদের সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, যা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য করতেন। যদি কখনো ভুল করেছেন, ভুল স্বীকার করতেন। সেই রকম যারা এখন গণ আন্দোলন বিকাশের লক্ষ্যে পথ চলছেন তাদের তার এই প্রয়াণ দিবসে আমি অনুরোধ করব তাদের সেটাকে মান্য করে চলা উচিত। যখন যে দায়িত্ব পড়বে সে দায়িত্ব অনুযায়ী কাজ করা উচিত এবং জনসংযোগ বৃদ্ধি না করলে কখনোই মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা যদি তার বৃত্তটা বড় না হয় এবং আন্দোলন সংগ্রামের মাঠটা বড় না হয় তার অসুবিধা হয়। যে কাজে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যুক্ত ছিলেন তার প্রয়াণ দিবসে আমি আবেদন করব সেটা এখন যারা পার্টি করছেন তাদের সকলেই অনুকরণ করা উচিত। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে আমরা সকালবেলা গিয়েছিলাম, তার স্ত্রীর সঙ্গে মীরার সঙ্গে কথা বলেছি, তার বাড়ির সঙ্গে কথাবার্তা বলে সেলিম প্রথম গেছে, সেলিম বেরিয়ে যাচ্ছে, আমি ঢুকছি, তারপর অন্যান্যরা হয়তো অনেকেই গেছেন, তাদেরটা আমি জানি না। এবং তারা তাদেরকে বলা হয়নি বোধ হয় না আসতে, লোকে আসবে। যাই হোক, আমি আপনাদের সবাইকে অভিবাদন জানিয়ে একটু মানিয়ে নিতে হবে, আমাদের হলেতে সংকুলন হচ্ছে না, সেই জন্য দুঃখ প্রকাশ করে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, লালসার। এখন সঙ্গীত পরিবেশন করবেন শতরূপা মুখোপাধ্যায়। মীরাদি এখানে আসতে পারতেন, কিন্তু কালকে আমি যাই আগের দিন, এবং আজ সকালে স্বাভাবিকভাবে অনেকেই আসেন, সকাল থেকেই লোকজন আসছিল বাড়িতে। আর ঠিক আজকের দিনে বাড়ি থেকে আমরাও বলিনি, জোর করিনি, আর সেটা ওনার কাছেও শোভনীয় ছিল না, ওই জন্য উনি আসতে পারেননি। কিন্তু তিনি বললেন আপনাদের উদ্যোগের সঙ্গে আছি। আজ অদ্ভুত সমাপতন, 22শে শ্রাবণ। মার্ক্সবাদী বুদ্ধদেব ভট্টাচার্য তার চিন্তনে, মননে, রবীন্দ্র ভাবনায় উদ্ভাসিত ছিলেন। আমরা সেজন্য কতগুলো কথা আর কতগুলো গান নিয়ে তাকে স্মরণ করছি। এখন আপনাদের সামনে আমি সূর্যদাকে বলবো কিছু কথা বলার জন্য। রাজ্য সভাপতি এবং নেতৃবৃন্দ, উপস্থিত সুদীয় বন্ধু, আমি বেশি কথায় যেতে পারি না। বুদ্ধদেব একটা বিরাট ব্যাপার। আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে যখন আমি মন্ত্রী ছিলাম, উনিও ছিলেন, মাঝখানে কিছুদিন ছিলেন, ছেড়ে দিয়েছিলেন। যাই হোক, সেই পর্বে আমাদের বহু জায়গায় ওর সঙ্গে যেতে হয়েছে। ট্রেনে গেছি, ওই ওভারনাইট জার্নি, যাকে রাত্রি গিয়ে সকালে নামা, কুচবিহারে কোথাও ফ্লাইটে গেছি, কোথাও কি যেরকম করে যায় আর কি। দেশের বিভিন্ন জায়গায়ও রাজ্যের ব্যাপার ছাড়াও যেতে হয়েছে একসঙ্গে। এখন আমার খালি মনে পড়ছে যে বিদেশে প্রথম আমি ওর সঙ্গে গেছি
যে দেশ সেটা হচ্ছে ভিয়েতনাম। এটা অবশ্য ওদের সরকারের আমন্ত্রণে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গেছিলাম, এবং সেখানে সব নিয়ে 3-4 দিনের ব্যাপার, কারণ যাওয়া সবার দিলেও উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম এসব ছিল আগে, তো কাজে এখন সেই অর্থে নেই। কিন্তু গ্রাম থেকে শহর, নতুন শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, জমি, বিপ্লবের ইতিহাস, তার স্মৃতি, শিক্ষা, তার শিক্ষা আর কি, এই নানা আলোচনার বিষয় আমাদের প্রায় প্রত্যেক দিন সকালে বিকালে ওইসব কাজ ছিল। আমার খালি মনে পড়ছে যে যখন আমরা প্রথম ওদের ফরিদপুরের পক্ষ থেকে যারা ছিলেন এবং আমরা দুজন, সেখানে তো ওরা যা জিজ্ঞেস করেন আমরা বলি আমাদের যা বলার, আমাদের অভিজ্ঞতা, আর ওরা ওদের কথা বলেন, আমরা যা জিজ্ঞেস করি। সেইখানে প্রথম আমাকে বললেন যে এটা আপনাকে করতে হবে। উনি তো সবাইকে আপনি বলতেন, আমাকেও বলতেন, মুশকিল এটা যদিও করতেন। এখন আপনাকে এরা জানতে চাচ্ছেন যে ভূমি সংস্কার কি, ব্যাপার কি, পঞ্চায়েত কি, ইত্যাদি এসব তো জটিল ব্যাপার। আর ওদের ব্যাপার আলাদা, ওদের ব্যবস্থা আলাদা, আমাদের ব্যবস্থা আলাদা। যাই হোক, আমি তো বলতে আরম্ভ করেছি, কিন্তু যদি আমাকে একটু আটকালেন, বললেন আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে, কারণ ট্রান্সলেটারের প্রবলেম হয়ে পড়ে। এই ট্রান্সলেশন করে ও বলবে যা বলছি, এবং সেটা তো খুব মুশকিল ব্যাপার। তারপরে যে কোথায় কোথায় না গেছি সেটা তার মধ্যে গিয়ে পারা যাবে না, আমি সব কোথায় এখানে যাচ্ছি। সন্ধ্যাবেলায় ওদের যিনি দেখাশোনা করতেন পার্টির পক্ষ থেকে ওখানে হোচিমিন সিটি থাকার সময়, তিনি এলেন আর ডিনারের সময়। তারপরে দুজনে কথা বলতে হতে রবীন্দ্রনাথে চলে এলেন। তা ওই ভদ্রলোকও রবীন্দ্রনাথ মোটামুটি ভুলে খেয়েছেন বলতে পারবো না, কিন্তু সেরকমই, তবে ইংরেজিতে বলছেন। তারপরে বুদ্ধদাকে বললেন যে আপনি একটা রবীন্দ্রসঙ্গীত গান। উনি গাইলেন, আপনি জানেন হয়তো অনেক কিছু উনি গাইতে পারতেন, এবং সে একটা ব্যাপার। তা যাই হোক, এই অনেক কথাই তো যাওয়া যায় না, কিন্তু নানা রকম অভিজ্ঞতা, দক্ষিণ থেকে উত্তর, শহর থেকে গ্রাম, লড়াইয়ের রণক্ষেত্র, রাজনীতি তখনকার, সবই তখন হচ্ছে, যাকে দইময়ী বলতেন ওরা, সে সংস্কার দরকার, সেটা সবই শুরু হয়েছে সেই সময়ের ভিয়েতনাম। অনেক প্রশ্ন, অনেক কিছু, যাকে ফিরে এলেন তাকে বললেন যে এটাকে লিখতে হবে আপনার অভিজ্ঞতা। তো আমি বললাম যে তো ভারী মুশকিল ব্যাপারে, এত বড় লেখা কি করে। তারপরে গণশক্তিতে আমার যা খেয়াল আছে, পরপর 3টা রোববার ওটা লিখলাম, ওকে দেখাতাম প্রত্যেকটা। উনি বললেন যে আরো লিখুন, আরো লিখুন। আমি বললাম আর 3টার বেশি লেখা এখানে খুব মুশকিল। কিন্তু উনি দেখতেন, বলতেন, কাজ দিতেন, কাজ বুঝে নিতেন। ভুল ত্রুটি হলে সমালোচনা যেভাবে করতেন, যে সমালোচনা গ্রহণ করা যায়, যার থেকে শিক্ষা হয়, যার থেকে কেউ নিজেকে সংশোধন করতে পারে। একটা বড় আমার ভাবিনি হঠাৎ এরকম উনি একটা ওষুধে পড়বেন এবং তারপরে একটা শূন্যস্থান তৈরি হবে। তিনি নেই, কিন্তু তিনি যতদিন আমরা বেঁচে থাকবো থাকবেন আমাদের মধ্যে। এর চেয়ে বেশি কি করতে পারি। আপনারা জানেন
বুদ্ধদা মৃত্যু যখন 8 আগস্ট হয়, তারপর তার স্মরণ সভা যখন হচ্ছে, কমরেড সীতারাম ঈশ্বরী তখন হাসপাতালে অসুস্থ ছিল, সেখান থেকে ভিডিও ভাষণ বার্তা পাঠিয়েছিল, সেটা আমরা ইন্ডোর স্টেডিয়ামের স্মরণ সভায় শুনেছিলাম। তারপরে আমরা 12ই সেপ্টেম্বর কদিন পরে তাকে হারাই। আমাদের পার্টির সিদ্ধান্ত, আমরা এই 8ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর নানান আন্দোলন, সংগ্রাম, সাংগঠনিক কাজকর্মের মাঝখানে কারণ বুদ্ধ ভট্টাচার্য এবং সীতারাম ঈশ্বরী স্মরণ করে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করতেন, আলোচনা, সেমিনার, বিতর্ক ইত্যাদি। আমরা কেন্দ্রীয়ভাবে নন্দন, যেটা আমাদের সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কিত পত্রিকা, তার উদ্যোগে আমাদের সবার সহযোগিতায় আমরা প্রবন্ধ প্রতিযোগিতা, সেটা বাংলায়, তার সঙ্গে হচ্ছে ইংরেজিতে এবং হিন্দিতে, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, একাদশ দ্বাদশ, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, তার সঙ্গে সর্বসাধারণ বিভিন্ন বিষয় ভাবনা আমরা দিয়ে দিচ্ছি। বিস্তারিত বেরিয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় এবং গণশক্তিতে, অন্যান্য পত্রিকায়, সমাজ মাধ্যমে এবং যারা গণমাধ্যমে। তারপরে আমাদের সংগঠনের মাধ্যমেও বিভিন্ন জায়গায় আমরা সেই বার্তা নিয়ে যাব। আগস্ট মাস জুড়ে সেই ভাবনাকে সামনে রেখে বিষয় ভাবনা আমরা দিয়েছি, নির্দিষ্ট টপিক আমরা দিইনি, থিম দিয়েছি, নিজস্ব শিরোনাম তৈরি করে যাতে লেখালেখি হয়। কারণ আমরা চাই এই সৃজনশীল কাজকর্ম, যেটা বুদ্ধদাস আর সীতারাম দুজনেই লেখালেখি করতেন, পার্টি নেতৃত্বের সঙ্গে সঙ্গে তারা এই কাজের যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, আপনারা শুনলেন এবং জানেন। নতুন প্রজন্মের মধ্যে তাদের সুকুমার বৃত্তিগুলো যাতে আরো বেশি প্রস্ফুটিত হয় এবং সৃজনশীলতার মধ্যে তারা যাতে তাদেরকে মেলে ধরতে পারে এবং আজকের সমকালীন সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে তাদের যে ভাবনা চিন্তা আছে, আজকে যখন গণতন্ত্রকে সংকুচিত করা হচ্ছে, তখন তারা যাতে নিজের কথা বলতে পারেন, লিখতে পারেন, সেটা উৎসাহ দেওয়া। এই বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও এদেশের 8ম তপশিলের অন্তর্ভুক্ত যে কোনো ভাষা, যেমন আমাদের এখানে নেপালি আছে, সংস্কৃত আছে, এই সাঁওতালিদের ভাষা আছে, তাহলে উর্দু আছে, এরকম আরো অনেক ভাষা আছে। কলকাতা শহরেই কত ভাষায় বলা হয় কথা, যে যে পারেন নিজের ভাষাও লিখতে পারেন, সেগুলো আমরা গ্রহণ করব। আমরা এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে বুদ্ধকে স্মরণ করছি, কারণ আজকের দিনে যে আন্দোলন, সংগ্রাম, সাংগঠনিক যে কাজকর্ম, আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের পৃথিবী যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন, তার মোকাবিলা করতে হলে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষকে সংগঠিত করে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে, নানান ধারায়, নানাবিধ উপায়ে, নানান মাধ্যমে যে কাজ আমাদের করে যেতে হবে, বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বপ্ন, তার যে লক্ষ্য, তার যে জীবন দর্শন, তার যে জীবন চর্চা, জীবন চর্যা, তাকে যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয় এবং আরো অনেক মানুষকে তাদের সামিল করতে হয়, তাহলে তাকে আমাদের যেমন স্মরণ করতে হবে, তেমনি শপথ নিতে হবে। আজকে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, যে সমস্যাগুলোর সম্মুখীন তিনি হয়েছিলেন, আবার আরো নতুন সমস্যা তৈরি হয়েছে। অনেকগুলো সমস্যা তিনি কিছু আগাম অনুমান করতে পেরেছিলেন এবং তার ভিত্তিতে কিছু কর্মপদ্ধতি, কিছু কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং সেগুলো এসেছিল তার যে আন্দোলন, সংগ্রাম, যা বিমানদা, সূর্যদা বললেন, তার অভিজ্ঞতার মধ্য দিয়ে। যখন সাম্রাজ্যবাদ বিরোধী গোটা বিশ্ব এবং আমাদের দেশ, বিশেষত এই কলকাতা শহর উত্তাপ, ভিয়েতনামে মুক্তিযুদ্ধ, নতুন প্রজন্ম যেভাবে সাম্রাজ্যবাদ বিরোধিতায় নেমেছিল, তারই অংশ হিসেবে তো তিনি অগ্রণী সৈনিক হিসেবে তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন। কৃষকের, ভূমির মানুষের জমির লড়াই,
তার সঙ্গে দুই যুক্তফ্রন্ট সরকার, তার ভূমিকা, খেটে খাওয়া মানুষের সংঘবদ্ধ হওয়া এবং সামন্ত প্রভু, জমিদার, ভূস্বামীদের যে দাপট তাকে খর্ব করার জন্য, কৃষকের গোলায় ফসল তোলার জন্য, যে বেকারি সম্মুখে স্বাধীনতোত্তর সময় এই স্বাধীনোত্তর ভারতে এবং এই বাংলায়, সেখানে বেকার ছেলে মেয়েদের কাজের সন্ধান, কর্মসংস্থানের, কাজের অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে যে লড়াই, তিনি নিজের নেতৃত্ব দিয়েছেন, প্রস্তুতি থেকে সংগঠিত রূপ দিয়েছেন। শুনলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের, যখন গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গে, তার প্রতিষ্ঠাতা সম্পাদক দীনেশ মজুমদারের একজন সঙ্গী হিসেবে, সহকর্মী হিসেবে তিনি অনেক দূর এগিয়ে দিয়েছিলেন এ রাজ্যের যুব আন্দোলনকে। গণতন্ত্র যখন সংকুচিত হচ্ছে আজকের দিনে, আমরা জানি জরুরি অবস্থা, তার আগে আমাদের রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা, আধা ফাঁসিবাদী সন্ত্রাস, কেন্দ্রীয় বাহিনীর দাপট, কেন্দ্রীয় সরকারের দাপট, এবং সেখানে দাঁড়িয়ে নানান কায়দায়, নতুন নতুন কায়দায় অনেক কষ্ট সহ্য করে, অনেক সংযম দেখিয়ে তিনি সংগঠনের কাজ, আন্দোলন সংগ্রামের কাজ, তার এই বিমানদার মতো নেতা, সহকর্মী তাদের সঙ্গে তার মধ্যে রত ছিলেন ধারাবাহিকভাবে। আজকে যখন গোটা দেশে আবার আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, সংগঠিত ভাবে, পরিকল্পিত ভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যে যুব ফেডারেশন বুদ্ধদার নেতৃত্বে 18 বছরে ভোটাধিকার দিতে হবে, অর্থাৎ গণতন্ত্রে আরো সম্প্রসারণ দরকার, আরো বেশি পার্টিসিপেটরি, আরো বেশি প্রশ্ন তুলে, ধর্মের প্রশ্ন তুলে, শ্রেণীর প্রশ্ন তুলে, সবচেয়ে ভালনারেবল সেকশনকে, সবচেয়ে পিছিয়ে পড়া, সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার প্রয়াস চলছে, এসআইয়ের নামে হোক, আর এই যা পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ যা হচ্ছে। আমাদের তখন বুদ্ধকে যখন স্মরণ করি, আমাদের শপথ নিতে হবে সে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি যখন প্রশাসনে এসছেন, বিমানদা বললেন, মন্ত্রী হয়েছেন যে দপ্তরে, এবং যে দপ্তরে তিনি ছিলেন না, সামগ্রিকভাবে রাজ্য সরকার পরিচালনার ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট ভূমিকা ছিল, একটা নির্দিষ্ট অভিমুখ ছিল। তথ্য জনসংযোগ দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর হলো, সাংস্কৃতিক চর্চার দ্বার উন্মুক্ত হলো জেলায় জেলায়, কলকাতা শহরে তো বটেই, সাংস্কৃতিক চর্চার জন্য পরিকাঠামো গড়ে তোলা, সেই ভাবধারায় নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করা, তার সঙ্গে দাঁড়িয়ে যারা নাটক, সিনেমা, চলচ্চিত্র, সাহিত্য, পত্রপত্রিকা, প্রকাশনা, যাত্রা, সঙ্গীত, বাচিক শিল্প, এই সব ধরনের ধারায় যাতে আরো বেশি মানুষ যারা চর্চা করছেন তাদের আরো কিছু সরকারের তরফ থেকে কি করা যায়, ফ্যাসিলিটেটর হিসেবে আরো কিভাবে প্রসারিত করা যায়, আরো তার পরিধিকে বিস্তৃত করা যায়, সে চেষ্টা করেছেন। এখন এমনকি আদিবাসী লোকশিল্পী, লোকগান, লোকশিল্পকলা, হস্তকলা, এইসবের ক্ষেত্রে তার নিজস্ব একটা ভাবনা ছিল। আর মার্ক্সবাদী হিসেবে, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব হিসেবে, বামফ্রন্টের মন্ত্রী হিসেবে, এবং তার আন্দোলনবদ্ধ সংগঠন কাজ করার মধ্যে দিয়ে যে উপলব্ধি, তাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। তিনি এই বাংলাকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের রাজ্যের মেধা, আমাদের রাজ্যের শিক্ষা, আমাদের রাজ্যের দক্ষতা, আমাদের যৌবনের শক্তিকে, এই রাজ্যকে গড়ে তোলার জন্য যাতে আরো বেশি ভালোভাবে তারা নিয়োজিত হতে পারে, তার জন্য প্রয়াস নিয়েছিলেন। আজকে তার মৃত্যুর পরে অনেককে দেখলাম যারা তখন কিছুটা সন্দেহবাদী ছিলেন, সন্দেহ করেছেন, সন্দিহান হয়েছেন তার উদ্দেশ্য সম্পর্কে,
এখন খুব কমই মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন এবং তার কর্মকাণ্ড এবং তার পেছনে নিহিত যে উদ্দেশ্য তাকে কোনোভাবে সন্দেহের তীরে তাকে তীরবিদ্ধ করতে পারেন। তার কোনো নিজস্ব ব্যক্তি স্বার্থ ছিল না, ব্যক্তি ভাবনা ছিল। তার নিজস্ব কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু তার নিজস্ব একটা ব্যক্তিত্ব ছিল। অনেকে তাকে সেভাবে মনে করেছেন উন্নাসিক, দাম্ভিক, কারণ তিনি তার কাজকর্ম, তার রাজনীতির কাজ, তার সাহিত্য প্রেম, তার সাহিত্য চর্চা, তার শিল্প চর্চা, তার নান্দনিক চর্চা, এটা তার একটা নিজস্ব গণ্ডি তিনি টেনেছিলেন। আমাদের অনেক সময় মনে হয়েছিল আরো বিস্তৃতি দরকার, আরো অনেক যে মানুষ তাকে চায়, যে রাজ্য তাকে চায়, তাদের সঙ্গে তার আরো বেশি আদান প্রদান হওয়া দরকার ছিল। এখন দাঁড়িয়ে আমরা অনেক কিছু কথা ভাবতে পারি। তিনি যেভাবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেছেন, তাদের জন্য ভেবেছেন, আমি নিয়ে সাক্ষী। যখন বুদ্ধদেব মুখ্যমন্ত্রী হননি, কিন্তু রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, কেন্দ্রে একটা সুযোগ হয়েছিল যুব আন্দোলনের কর্মী হিসেবে, সাংসদ হিসেবে আমাদের একটা ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর ইউথ 2000 to 2020 কি হবে আমাদের দেশে, তার জন্য একটা কমিটি তৈরি হয়েছিল, হাই পাওয়ার যা বলে প্রাইম মিনিস্টার্স হাই লেভেল কমিটি। অনেক দিন ধরে, গোটা 90 দশক ধরে তার কাজ চলেছে। কারণ নানান দিকে ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, কর্মসংস্থান, শিল্প, কৃষি, গ্রাম, শহর, এসব গোটা বিশাল পরিমাণ নিয়ে। তাতে এরকম হয়েছে, যিনি চেয়ারম্যান ছিলেন তিনি মারা গেছেন, তারপরে চেয়ারম্যান হয়েছেন তিনি মারা গেছেন, শেষকালে আমি সবচেয়ে কম বয়সী ছিলাম, আমি চেয়ারম্যান হলাম, কিন্তু কাজটা শেষ করা গেল। তো এই যে কাজটা হচ্ছিল, নানা রকমের সব দিকের বিশেষজ্ঞদের নিয়ে করা হয়েছিল। তো সেই বিশেষজ্ঞদের মতামত শুনছিলাম যখন বিভিন্ন রাজ্যে যাচ্ছিলাম। তো মাঝে মাঝে বুদ্ধদেব খোঁজ দিতেন, আমি তাকে বলতাম এরকম করা যায় না, এরকম হয়। আমাদের এরকম স্বাভাবিক, কিছু দেখলেই, ভালো কিছু লাগলেই, দক্ষিণে কিছু দেখলাম, পশ্চিমে কিছু দেখলাম, ভাবনা কিছু হলো, পৃথিবীর বিভিন্ন দেশে কি হচ্ছে, তো এগুলো করা যায় না, এগুলো হয় না। কিছু কিছু সংক্ষিপ্ত সারে কিছু রিপোর্ট দিতাম। ভারত সরকার ওই রিপোর্ট কেউ পড়েও দেখেনি এবং ওটা নিয়ে কোনো কাজও হয়নি, সেটা আর একটা দুঃখ। বুদ্ধদেব একদম পুরো ডায়লগের মতো একটা কথা ছিল। আমি যখন বলছিলাম, বলছেন সব বলা সহজ, করতে দম লাগে। বললাম হ্যাঁ আপনারা করবেন, আমরা করবো, নিশ্চয়ই করবো। ওরা সব দিল্লিতে বসে বললে হবে না, এখানে আসতে হবে, করতে হবে। তার কথা আমার মনে হতো তার নির্দেশ। একইভাবে আমি যখন ছাত্র আন্দোলন করি, একদিন ডেকে বললেন, শেষ ছাত্র, আমি MA পরীক্ষা দিয়ে দিয়েছি, ট্রেড ইউনিয়ন করছি, ডাক পড়লো, এখানে এলাম। উনি বললেন শোনো তুমি যুব করবে। উনি বলতেন, বাইরে থেকে দেখলে মনে হবে হুকুম, আমার তার পরিকল্পনা, কিন্তু তার কথা মনে হচ্ছে নির্দেশ। ঠিক আছে। আমার আছে একদিন আমি যখন এসেছিলাম, তো টি শার্ট আর জিন্স প্যান্ট পরে এসেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাধারণভাবে সেই সময় ছাত্র যা পড়তো, কি পড়েছ, কি জামা কাপড় পরে এসেছি, এসব না, পাজামা দিয়ে পড়বে। আমাকে যেমন ওটা হচ্ছে একটা আদেশ, সেভাবে বলেননি, সেভাবে গ্রহণ করা হয়েছে। তারপর পোশাক হয়ে গেল প্রায় আমার পায়জামা পাঞ্জাবি। দুঃখ হলো, জামা কাপড় রয়ে গেল, টি শার্ট আর জিন্স প্যান্ট গুলো পরা হলো না। তো এটা তার নিজস্ব একটা ব্যক্তিত্ব ছিল, সেটাকে আমরা কিভাবে গ্রহণ করি। আজকে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়, কিন্তু ওই কথা বলে আমরা শেষ করতে পারবো না। কিন্তু এই রাজ্যকে বাঁচাতে হলে, তার ভাবনাকে কার্যকর করতে হলে, তার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাস্থ্য, আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের ভাষা, এই সব কিছুকে যদি আবার নতুন করে গড়ে তুলতে হয়, এই বাংলাকে যদি বাঁচাতে হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরও আমাদের জোর করে বলতে হবে, বুদ্ধদেব ভট্টাচার্য অমর রায়, তার স্বপ্ন অমলিন রয়, তার বাস্তবায়নের যে প্রয়াস, সে ধারা যাতে অব্যাহত থাকে।
তাতে আমরা যাতে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, তবেই আমরা যথার্থভাবে তাকে স্মরণ করতে পারবো। ধন্যবাদ। গণবুদ্ধবাচার্য অমর রহে, গণবুদ্ধবাচার্য লাল সালাম। এখন আমি হিরণাকে অনুরোধ করব একটি সঙ্গীত পরিবেশন করার জন্য, তারপরে আমরা ইন্টারন্যাশনাল হবে এবং তারপরে আমরা এখান থেকে যাব। আগামী 21শে আগস্ট বিকেলে কমরেড VS অচ্যুতানন্দনের স্মরণ সভায় আমরা মিলিত হব। আপনারা জানেন অন্যতম প্রতিষ্ঠাতা CPIM এর প্রাক্তন পরিবার সদস্য VS এর প্রয়াণ হয়েছে। এর মধ্যে কমরেড MA বেদি আমাদের পার্টির সর্বত্র সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। ইতিমধ্যে আপনারা যাদের সঙ্গে যোগাযোগ হবে তাদেরকে জানাবেন এবং আপনারা সবাই আসবেন। আগামীকাল এবং 14 তারিখে আরজি করে ঘটনার পরে জাস্টিস ফর আরজি করের জন্য যারা নানান ধরনের কর্মসূচি নিয়েছি, আমরা সমর্থন করেছি, আমরা অংশগ্রহণ করেছি, একেবারে রাত জায়গা থেকে শুরু করে মশাল মিছিল থেকে আরম্ভ করে ধর্ণা থেকে আরম্ভ করে জেলে যাওয়া, মিথ্যা মামলার সম্মুখীন হওয়া, এখনো সেই বিচার অধরা। এই জন্য অভয়া মঞ্চের তরফ থেকে, বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফ থেকে, নানান সংগঠনের তরফ থেকে নানান কর্মসূচি হয়েছে। আগামী কাল কালীঘাটে জমায়েত কালীঘাট চলো বলে ডাক দিয়েছে অভয়া মঞ্চ, এবং আরো অনেকগুলো কর্মসূচি আছে 14 তারিখেও, আমি সবটা বলছি না। এসব কর্মসূচিতে আপনারা সবান্ধবে সহকর্মীদের নিয়ে সোৎসাহে অংশগ্রহণ করবেন এই আশা রাখি এবং আহ্বান জানাই।